নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের হাওয়া বাতাস। সোমবার পুজোর সময় আমার মামাবাড়ির ছোট বড় সবাই মিলে হিমালয়ে ভ্রমণে গেলে বাড়ি পাহারার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। অবশ্য আমি একা নই, বাড়ির পুরনো কাজের লোক রামলালও ছিল। লোকটা রাঁধুনি হিসাবে বেশ খাসা। দুজনে মনের আনন্দে যথেষ্ট খেতুম আর ক্যারাম পিটতুম। শুধু রাতের বেলাটা সে কথা বলতেই এই গল্প। বাড়িটা শহরতলি এলাকার শুনশান, নির্জন আর গাছপালা, পুকুর ডোবা প্রচুর। মনেই হবে না শহরের নাকের ডোগায় এমন পাড়া গিয়ে পরিবেশ থাকতে পারে। তাছাড়া খুব পুরনো আমলের বাড়ি, চারিদিকে বাগান, পুকুর, একটা বাঁশবন পর্যন্তও আছে। রামলালের বয়স হলেও শরীরখানা এখন জোয়ানের মতোই তাগড়াই। বোঝাই যায় একসময় রীতিমতো ব্যায়ামবীর ছিলেন। আর এমন মানুষ কাছে থাকলে পরিবেশ যাই হোক, কোনোরকম ভাবনা থাকার কথা নয়। চোর ডাকাতের সামনে রামলাল গোপে তা দিলেই লেজ তুলে পালিয়ে যেতে বাধ্য হবে। হ্যাঁ, প্রথম দিন সে কথাই মনে হয়েছিল। কিন্তু সন্ধ্যের মুখে বাইরের গেট বন্ধ করতে গিয়ে যখন রামলাল আমাকে ডেকে বলল, দাদাবাবু, আপনি একটু দাঁড়ান তো এখানে, আমার কেমন ডর লাগছে। তখনই আঁচ করলুম লোকটাকে যতটা সাহসী ভেবেছিলুম ততটা নয়। গেট বন্ধ করে ঝটপট ঘরে ঢুকে রামলাল একটু হেসে বলল, চোর গুন্ডার ডাকাতদের সঙ্গে এক হাত লড়া যায়, কিন্তু হাওয়া বাতাসের সঙ্গে লড়া যায় না দাদাবাবু। অবাক হয়ে বললুম, তার মানে? ও রামলাল, হাওয়া বাতাস ব্যাপারটা কি? রামলাল চোখ টিপে বলল, সে আছে। কর্তাবাবু যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ কোনো ঝামেলা হয় না। রাত বিরতিতে উনি বাড়িতে না থাকলেই বেটা পেয়ে বসে। কেমন যেন একটা অস্বস্তি হলো ওর কথাটা শুনে। বললুম, কার কথা বলছো? একটু খুলে বলো তো রামলাল। রামলাল ফের চোখ টিপে বলল, আছেন তো, মালুম হয়ে যাবে। হয়তো মালুম খানিকটা হলো কিছুক্ষণ পরেই। দোতলার একটা ঘরে বসে ফের এক কাপ চা খেতে খেতে একটা গোয়েন্দা উপন্যাস সবে খুলেছি। রামলাল নিচের তলায় কিচেনে রাতের রান্না করছে এবং মাঝে মাঝে তার হেরে গলায় গানও শুনতে পাচ্ছি। হঠাৎ একটা বাতাস উঠল সনসনিয়ে। তারপর বাঁশবন থেকে বিচ্ছিরি ক্যাচ ক্যাচ শব্দ শোনা যেতে লাগলো। ঘরের জানালার কপাটগুলো খটখট করে নড়তে লাগলো। আর সেই সময়ই গেল আলো নিভে। সারা এলাকা অন্ধকার হয়ে গেল। বুঝলুম লোডশেডিং। কিন্তু ততক্ষণে রামলালের গানটা বন্ধ হয়ে গেছে। তারপর সিঁড়িতে ধূপধাপ শব্দ করে এসে হাজির হলো। হাঁপাতে হাঁপাতে বলল, কিচেনে হারিকেন ছিল, খুঁজে পেলুম না। শিগগিরই মোমবাতি জ্বালুন তো দাদাবাবু। টেবিলের ডয়ারে হাতড়ে মোমবাতিটা বের করে জ্বেলে নিলুম। আশ্চর্য, বাতাসটা তো আর নেই। বললুম, কি ব্যাপার রামলাল, তুমি কি ভয় পেয়েছ? রামলাল কাচুমাচু মুখে বললেন, তা আবার বলতে পাইনি, আবার পেয়েওছি। বুঝলেন দাদাবাবু, হাওয়া বাতাসের সঙ্গে এঁটে ওঠা মুশকিল। দেখুন না, গালটা এখনো বরফ হয়ে আছে। হাওয়া বাতাসে চর বলে কথা। বিরক্ত হয়ে বললুম, ধ্যাৎ তেরি, তোমার হাওয়া বাতাসে নিকুচি করেছে। তুমি কি বলতে চাইছো বলো তো দেখি, আমি ঠিক বুঝতে পারছি না। রামলাল তখনই চোখ টিপে রহস্যময় হেসে বলল, আছেন যখন এ বাড়িতে সব মালুম হয়ে যাবে। এখন কৃপা করে একটু কিচেনে এসে বসুন তো দাদাবাবু, বেটা বড় জ্বালাচ্ছে। ওর কথা শুনে এবং ভাব ভঙ্গি দেখে আমার অস্বস্তি বেড়ে গিয়েছিল।
তবে লোকটা গায়ে গতরে যেমন, সাহসের বেলায় মোটেই তেমনটি নয়। রান্না ও খাওয়া শেষ হলে ওপরের ঘরে শুতে এলুম। আমি ওকে এ ঘরে শুতে বলতুম। কিছু বলার আগেই রামলাল নিজেই অনুরোধ করল, আমার ঘরেই মেঝেতে শুতে পারলে রাতে ঘুমটা তার হবে, নইলে নাকি ওই হাওয়া বাতাস তাকে ঘুমোতেই দেবে না। বাতাসের কি আর প্রাণ আছে? বাতাস কিভাবে এবং কেন মানুষকে জ্বালাতন করবে, আমি তা ভেবেই পাচ্ছিলাম না। ততক্ষণে আলো এসেছে। মেঝের শতরঞ্জির ওপর চাদর পেতে রামলাল নাক ডাকতে শুরু করেছে। ভিন্ন জায়গায় আমার সহজে ঘুম আসে না, তাছাড়া এই অস্বস্তি। বিছানায় শুয়ে টেবিল ল্যাম্পের আলোয় গোয়েন্দা উপন্যাসটা পড়ার চেষ্টা করছি। এমন সময় আবার সেই উটকো বাতাসটা বাগানের দিকে সনসনিয়ে উঠল। তারপর জানালাটা খটখটিয়ে ঘুরে গেল। ভাবলুম ভালোই হলো, বাইরের এই হতচ্ছাড়া বাতাসটা এসে মশাগুলোর দফারফা করুক। কিন্তু ফের সেই লোডশেডিং। তারপর বাঁশবনের ক্যাচকোচ আওয়াজের মধ্যে ক্রমশ যেন যন্ত্রণাকাতর মানুষের গোঙানিও শুনতে পেলুম। কে যেন প্রচণ্ড যন্ত্রণায় কুকড়ে কুকড়ে কাঁদছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এ কখনো কানের ভুল নয়। তাছাড়া ঘরের ভেতরে বাতাসটা দাপিয়ে বেড়াচ্ছে। চারিদিকে বাইরে এবং ভেতরে প্রচণ্ড হুলস্থুল চলছে। আমি কাঠ হয়ে পড়ে রইলুম। উঠে জানালা বন্ধ করারও সাহস হলো না। তারপর আচমকা নিচের তলায় প্রচণ্ড শব্দে কি যেন একটা পড়ে গেল। আর চুপ করে থাকতে পারলুম না। ডাকলুম, রামলাল, ও রামলাল, ওঠো, শিগগিরই ওঠো। অবাক হয়ে দেখি রামলাল কখন জেগে গেছে। রামলাল বলল, ও হাওয়া বাতাসের কাণ্ড দাদাবাবু, চুপচাপ শুয়ে থাকুন। খাপ্পা হয়ে বললুম, নিখুঁজি করেছে তোমার হাওয়া বাতাসের। মামাবাবু এসে যদি দেখেন এভাবে আমরা বাড়ি পাহারা দিয়েছি, তোমারও চাকরি যাবে, আমিও মুখ দেখাতে পারবো না। ওঠো, চলো দেখি কি ভাঙল। রামলাল অন্ধকারে বলল, আপনি গিয়ে দেখুন দাদাবাবু, আমি যাব না। রাগ হলে মানুষের সাহস বাড়ে। বালিশের পাশে থেকে টর্চটা নিয়ে দরজা খুলে বেরিয়ে গেলুম। সিঁড়ি দিয়ে নামবার সময় টের পেলুম বাতাসটা হঠাৎ থেমে গেছে। বাতাস বলা আর উচিত হবে না, একে ঝড় বলাই ভালো। শরৎকালে এমন ক্ষণিক ঝড় ভারী অদ্ভুত বটে। বছরের একটা সময় ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয় এবং তা এক নাগাড়ে কয়েকদিন থাকে। কিন্তু এই আচমকা ঝড়ের স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট। তাছাড়া এক ফোঁটা বৃষ্টিও নেই। আকাশ সারাদিন প্রায় নির্মেঘ ছিল, রাতেও তাই। আকাশ ভরা তারা ঝকমক করছে দেখছি। নিচের তলায় পৌঁছে মনে পড়ল, যা, চাবির গোছাটা তো আনতে ভুলে গেছি। মামাবাবু সব চাবির ডুপ্লিকেট দিয়ে গেছেন। বলে গেছেন প্রতিদিন সব ঘর যেন রামলালকে দিয়ে পরিষ্কার করিয়ে নেই। পরিচ্ছন্নতার বড় বাতিক ছিল ওর। টর্চের আলো বসার ঘরের দরজায় পড়তেই চমকে উঠলুম। দরজাটা হাট করে খোলা। মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলুম। যা ভেবেছি তাই। ঘরের দেওয়ালে প্রচণ্ড সব বিদেশি পেন্টিং টাঙানো ছিল। মহাপুরুষদের ছবি ছিল খান কতক। একটাও দেয়ালে আর নেই। মুখ থুবড়ে নিচে পড়ে খান খান হয়ে গেছে সব কাজ, ফ্রেম। আরও অদ্ভুত ব্যাপার হলো, সারা ঘরে যেন হুলস্থুল লড়াই করছে কারা। বইয়ের দুটো আলমারি টানাটানি করে স্থানচ্যুত করছে কারা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি ব্যাপারটা দেখে। অবশ্য আঙুল টর্চের বোতাম থেকে সরে যেতেই অন্ধকার ঘিরে ফেলল এবং তখন সচেতন হয়ে আবার বোতাম টিপলুম। উজ্জ্বল এক ঝলক আলো কোণের দিক থেকে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন বেড়ে গেল।
আর এক মুহূর্ত দাঁড়াবার ব্যাপারটা ভালো বলে মনে হলো না। তখনই ঘুরে কাঁপতে কাঁপতে এবং টলতে টলতে প্রায় দৌড়ে চলে এলুম। চেঁচিয়ে উঠলুম, রামলাল, ও রামলাল! রামলাল মোম হাতে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে বলল, কি হলো দাদাবাবু? ভাঙা গলায় অতি কষ্টে বললুম, নিচের ঘরে আসো তো একটু। রামলাল আশ্চর্য হয়ে ফিক করে হেসে পড়ল। ও কিছু না, হাওয়া বাতাসের কাজ, চলে আসুন দাদাবাবু। কিন্তু সকালে দূর দূর বুকে নিচের সেই ঘরে গিয়ে আমি অবাক হয়ে দেখি রাতে সেই ভয়ঙ্কর প্রলয়ের এতটুকু চিহ্নমাত্র কোথাও নেই। তাহলে ব্যাপারটা নিছক দুঃস্বপ্ন? মোটেও না। একই স্বপ্ন দুজনে তো একসঙ্গে দেখা অসম্ভব। তাছাড়া রামলাল বলল, কর্তাবাবু, বাড়ি না থাকলে এমনটা হয়। বাড়ির ছোট বড় সবাই তা জানে। তাই রাতের ঘটনাটা নিয়ে আপনার মতো মাথা খারাপ কেউ করে না। শরতের উজ্জ্বল রোদে বাড়ি এবং পরিবেশ কি সুন্দর দেখাচ্ছিল। অবিশ্বাস্য মনে হচ্ছিল রাতের ঘটনাগুলো। বিকেল অবধি রামলালের সঙ্গে সেই বাসার ঘরে ক্যারাম খেললুম। তারপর রোদ কমে আসায় সঙ্গে সঙ্গে অস্বস্তি জেগে উঠল। রাত হলেই এই বাড়িটা জেগে উঠবে। তাকে জাগিয়ে তুলবে এক অদ্ভুত ঝড়ো হাওয়া। বড় অবিশ্বাস্য লাগে। রামলাল যথারীতি নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলো। যথারীতি লোডশেডিং চলছে। বাইরের চারিদিকে একটা অস্বাভাবিক স্তব্ধতা। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে আবার বাগানের দিকে সনসন শব্দ শুনতে পেলুম। অমনি একটা জেদ এসে গেল। আজ গোড়া থেকে উপস্থিত থাকবার ইচ্ছে পেয়ে বসল। পাছে রামলাল বাধা দেয়, তাই টর্চ নিয়ে চুপচাপ বেরিয়ে গেলুম। কয়েক সেকেন্ডের মধ্যে ততক্ষণে সেই অদ্ভুত রহস্যময় ঝোড়ো বাতাস হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে। সিঁড়ির শেষ ধাপে নেমেই আলো ফেললুম বসার ঘরের দরজায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। খটখট শব্দে দুটো কপাট খুলে গেল। বাতাসটা সনসন করে ঢুকে গেল তক্ষুনি। ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। এক লাফে নেমে ঘরে ঢুকে পড়লুম। টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্যে ভেসে উঠল পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে বেটে একটা শরীর। মানুষেরই শরীর। সে একটা ছবি টেনে নামাচ্ছিল। আমার চারিদিকে ঘুরল, মুখটা যেন চীনাদের মতো। আর সেই মুহূর্তে টর্চটাও বিগড়ে গেল। আমি চেঁচিয়ে ডাকতে লাগলুম, রামলাল, ও রামলাল! তারপর টের পেলুম অসম্ভব ঠান্ডা হিম দুই হাতে যেন কেউ আমায় গলা টিপে ধরছে। জ্ঞান হারানোর মুহূর্তেও রামলালকে ডাকার চেষ্টা করছিলুম। সে আস্তে আস্তে বলল, শরীর ঠিক হয়েছে তো দাদাবাবু? প্রথমে ঘড়ি দেখে নিলুম 12টা 25 বাজে। ঘরে জ্বলে উঠল আলো। বিদ্যুৎ এসে গেছে। শরীর খুব ক্লান্ত। গলায় সেই ঠান্ডা স্পষ্টটা এখনো লেগে আছে। দুঃস্বপ্ন নয়, যা ঘটেছে সবই সত্যি। বুঝলেন তো হাওয়া বাতাসের ব্যাপারটা কি? এই বাড়িটা যখন কর্তামশাই কেনে, এরপর প্রথম প্রথম আমি খুব লড়ার চেষ্টা করেছিলাম, পারিনি। তবে কর্তামশাইও এ বাড়িতে আর থাকতে চান না। বলে গেছেন ফিরে এসে বেচে দেবেন। বললুম, নিচের ঘরে একজন চীনা আমায় গলা টিপে ধরেছিল। চীনা নয় দাদাবাবু, জাপানি। শুনেছি ব্রিটিশ আমলে সেই জাপানি ভদ্রলোকেরই বাড়িটা ছিল এবং এখনও সে রাত বিরতিতে বাসবনে শুয়ে শুয়ে কাঁদে। চমকে উঠে বললুম, তাহলে সেটাই তো দেখছি। হাই তুলে রামলাল বলল, ছেড়ে দিন। আপনাকে বলেছিলাম না দাদাবাবু, এসব নিয়ে মাথা ঘামাবেন না। হাওয়া বাতাস থেকে গা বাঁচিয়ে চললে কোনো ক্ষতি হবে না। লড়তে গেলেই যত ঝামেলা। বুঝলেন তো? জাপানি ভদ্রলোক এখন আর নেই। এখনও ব্রিটিশদের উপর রাগটা তার মেটেনি। ওকে বুঝিয়ে দেওয়া দরকার এদেশ ছেড়ে ব্রিটিশরা কতকাল আগে চলে গেছে। আমার বিশ্বাস সেটা বুঝলেই উনি স্বদেশে চলে যাবেন। তো
তো বন্ধুরা, এই ছিল সৈয়দ মুস্তাফা সিরাজের একটি রহস্যজনক সুন্দর গল্প। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।